সামিট পাওয়ার টক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটি আমরা শুরু করছি নারায়ণগঞ্জের তল্লা মসজিদে হতাহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানিয়ে। আমাদের আজকের শিরোনাম রেখেছি গ্যাস, বিদ্যুৎ এবং আমরা। মূলত আমাদের অজ্ঞতার কারণেই এবং উদাসীনতার কারণেই এই ধরনের বড় বড় দুর্ঘটনাগুলো ঘটছে। আমরা দুর্ঘটনার পরপরই নানান বিষয় নিয়ে কথা বলে থাকি, কার দোষ, এর দোষ, কিন্তু নিজেরা নিজেদের দোষগুলো দেখি কিনা বা আমাদের অজ্ঞতাটা জানি কিনা। সেখানে চেষ্টা করেছি, আমাদের সহকর্মীরা অনেকে চেষ্টা করেছেন অন্তত এই তল্লা মসজিদের আশপাশে যারা থাকেন, নারায়ণগঞ্জবাসী যারা অথবা শহরবাসী যারা, তাদের সঙ্গেও কথা বলেছেন। আসলে কি আমরা জানি, আমরা যখন ঘরের এসিটা কিনি বা ব্যবহার করি বা এটাকে মেরামত করার জন্য বাইরে নিয়ে যাই অথবা মেরামত করার প্রয়োজন পড়ে, তখন আমরা বুঝতে পারি কিনা। এইরকম বিষয়গুলো নিয়ে আমাদের খুবই সীমিত জ্ঞান, অথচ আমরা টেকনিক্যালি অনেক জিনিস বুঝি, এরকম একটা দাবি করি। আমরা এখন ডিজিটাল যুগের মানুষ, আমরা এখন মোবাইল ফোনে অনেক কিছু করতে পারি, কিন্তু প্রতিদিনকার ব্যবহার্য জিনিসগুলো সম্পর্কে আমাদের সচেতনতা, অজ্ঞতা যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। আমরা আসলে জানিও না কারা, কোন কর্তৃপক্ষ কিভাবে এটা আমাদেরকে একেবারে ফুল প্রুফ করে দিবে, আমাদের জীবনটা যেন অনিশ্চয়তার মধ্যে না পড়ে সেই জায়গায় নিশ্চিন্ত করবেন আমাদেরকে। এরই বাস্তবতা, এই বাস্তবতাই আমরা গ্যাস, বিদ্যুৎ এবং আমরা এই শিরোনাম নিয়ে আজকের পাওয়ার টক সাজিয়েছি। আমাদের সঙ্গে আছেন বুয়েটের কেমি কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর ইয়াসির আরাফাত খান। আমরা পেয়েছি ডক্টর মোহাম্মদ আশিকুর রহমানকে, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক। দুজন অপেক্ষাকৃত তরুণ মানুষ আমাদের সঙ্গে আজকে পাওয়ার টকে পুরোটা সময় জুড়েই থাকবেন। তাদের কাছ থেকে আমরা কিছু জেনে নিব। আমি অনুষ্ঠানের শুরুতেই এই দুজনের প্রতি একটু অনুরোধ রেখেছিলাম যে আমরা একেবারেই অজ্ঞ, আমরা জানি না এসিটা কেমন আওয়াজ করলে আসলে বন্ধ করতে হবে অথবা চালু করতে হবে, কি ধরনের গ্যাস থাকবে এসিতে, আমাদের টেকনিশিয়ান যখন ঘরে আসবেন তাদেরকেই বা আমরা কি বলবো। সুতরাং এই বেসিক একেবারে আমরা লে পার্সনের মতো আপনাদের কথাগুলো শুনবো। যদি শুরুতেই আমি ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই, আমরা স্ট্যান্ডার্ড একটা 3 সদস্য বা 5 সদস্যের একটা ফ্যামিলিতে যেসব বৈদ্যুতিক অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করি এবং আজকাল যেটা মোবাইল ফোনের চার্জ অনবরত চলতে থাকে, গানের যন্ত্রটি সারাক্ষণ চলতে থাকে, মাইক্রোওভেন ব্যবহার করছি, তার সঙ্গে তো এসি, লাইট ইত্যাদি নানান কিছু আছে। সেখানে আমরা আমাদের এই বিদ্যুৎ সঞ্চালনের লাইনটির দেখভালের জন্য বা এটা বোঝার জন্য এটা ঠিক আছে কিনা, যত্নে আছে কিনা, কি করব, প্রাথমিক আমাদের আসলে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে? মোহাম্মদ আশিকুর রহমান খান। ধন্যবাদ। আমাদের যদিও বাসায়, বিশেষ করে আধুনিক বাসা বাড়িতে প্রচুর ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স থাকে, যেটা আপনি বললেন, তো তার মধ্যে কিছু কিছু ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স হয়তো অতটা আমি বলবো যে বিপজ্জনক না যতটা হচ্ছে আমরা, এবং আমরা সেটা দেখছিও। তো যে কোনো বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে বাংলাদেশে প্রথম যে জিনিসটা আমার মনে হয় খেয়াল রাখা দরকার, যে আমরা ভালো মানের এবং ভালো টেকনিশিয়ান দিয়ে ভালো মানের জিনিসটাকে ইউজ করছি কিনা বাসার বৈদ্যুতিক সঞ্চালন লাইনে। আপনি যেহেতু এসির কথা বললেন, এসির ব্যাপারে একটা আলাদা। আশিকুর রহমান, আমি কিন্তু মাঝে মাঝে আপনাকে বিরক্ত করব, কারণ আমরা আগেই বলেছি আপনি শিক্ষক হিসেবে যতখানি মানে পরিষ্কার জানেন, আমরা একদম ব্যবহারকারী হিসেবে তার এক ছিটে ফোঁটাও জানি না, কিন্তু আমরা খুব দাম দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের এসি ইত্যাদি ঘরে নিয়ে আসি। বিদ্যুতের লাইনটা যে আমার ঠিকঠাক মতো করে চলছে কি চলছে না আর ভালো মান, সেটাই বা বুঝবো কিভাবে? মানে আমরা তো কি নাম দেখে, ব্র্যান্ড দেখে বুঝবো, নাকি অন্য কোনো বোঝার কোনো উপায় আছে? সকলেই তো 2 নাম্বার 3 নাম্বার কোয়ালিটি, অথচ একটা বিরাট একটা ব্র্যান্ডের নাম জুড়ে দেয়। এটা তো বাংলাদেশে অস্বীকার করার কোনো উপায় নেই। না, আপনি অবশ্যই আমাকে মাঝে মাঝে প্রশ্ন করবেন, আমি খুব খুশি হব যদি উত্তর দিতে পারি। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে আপনি কিভাবে বুঝবেন ভালো মান। আমি বলবো না যে দাম কম হলেই কোনো জিনিসের মান খারাপ, আমার মনে হয় সেটা খুব বেশি সিম্পলিফাই করা হবে, বেশি সরলীকরণ করা হবে, সেটা আমি বলবো না। আমার মনে হয় কোনো একজন ক্রেতার যখন যে কোনো জিনিসই কিনবেন, বৈদ্যুতিক সরঞ্জাম থেকে শুরু করে এসি বা এই ধরনের যে কোনো কিছু, মাইক্রোওয়েভ ওভেন, আমার মনে হয় যে ব্যাপারটা খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে যে বাজারে সেই যে
ব্র্যান্ডটার কিনছেন তার একটা সুনাম আছে কিনা, রেপুটেশন আছে কিনা। আমি যদি এসির কথাতে আসি, যদি এসি একই মানের ধরেন 1 টনে একটা এসির দাম যদি বাজারে হয় 40 থেকে 60 হাজার টাকা, আরেকটা কোম্পানি যদি 25 হাজার টাকায় সেই এসিটা দেয়, তাহলে আমার মনে হয় আপনার একটু সন্দিহান হওয়ার বা একটু খুঁতখুঁতে হওয়ার সেখানে সুযোগটা আছে যে কেন তারা দিতে পারছে। সস্তা মানেই খারাপ আমি এভাবে বলবো না, কিন্তু তখন আপনার যেটা, আপনি যেহেতু জানেন না, আপনি টেকনিক্যাল নলেজটা নেই একজন সাধারণ মানুষের, আমার মনে হয় তার এতটুকু করা দরকার, কারণ তার বাসায় তার পরিবার সেই জিনিসটা ব্যবহার করবে এবং তার পরিবারের বিপদ বা সেফটি তার উপর নির্ভর করে, সে যেন একটু হলেও খোঁজ নেয়, এতটুকু কষ্ট করে যে বাজারে সেই জিনিসটা সুনাম আছে কিনা। সুনাম মানে সুনামের সঙ্গে কিন্তু কোয়ালিটির সম্পর্ক নেই, কারণ অনেকেই বিজ্ঞাপন, গালভরা বিজ্ঞাপন এবং সুনাম অনেক সময় সুনামও ম্যানিপুলেট করে, ওই যে এখনকার লাইক আর শেয়ার গোনার মতো। তো আমরা কি কোনো টেকনিক্যাল কোনো প্রশ্ন করে আমরা জেনে নিতে পারি বেসিক জ্ঞানটা? ধরেন আমি একটা এসি কিনতে যাব, আমি বিক্রেতার কাছ থেকে কি জানবো, প্রডিউসারের কাছ থেকে ওনারা কি কি স্ট্যান্ডার্ড নিয়েছেন যেটাকে আমাকে বোঝাতে সক্ষম হতে পারেন যে এটা কোয়ালিটির দিক থেকে, সার্ভিসের দিক থেকে বেটার হবে। যেমন ধরেন গ্যাস, কি গ্যাস ব্যবহার করেন ইত্যাদি, সেগুলো কি কি প্রশ্ন আমি করব? আমার মনে হয় আমি যদি খুব আসলে মানে স্ট্রেট অ্যান্সার দিই এখানে, একজন সাধারণ মানুষের পক্ষে ওই টেকনিক্যাল জিনিসগুলো বোঝা একটু কঠিন না। আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত এসির জন্য যদি বলছেন যেহেতু আপনি, অবশ্যই কিছু স্ট্যান্ডার্ড, কিছু প্যারামিটার আছে, ইন্ডিকেটর আছে যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে এই এসিটা ভালো। কিন্তু একজন সাধারণ মানুষ যদি আমার কাছে আসলেন এবং আমি যদি একজন অসৎ বিক্রেতা হই, আমি আসলে সেটাকে ম্যানিপুলেট করলেও আপনি বুঝবেন না, মানে এটা একটু টেকনিক্যাল বেশি। সো আমার মনে হয় যদি আমরা একদম সাধারণভাবে চিন্তা করি, আমরা আবারও সাধারণ মানুষের ভালোর জন্য চিন্তা করছি, আমি বলবো যে আপনি যখন এসি কেনার কথা ভাবছেন এবং আপনি জানেন যে আপনি আসলে 3 জন বিক্রেতার কাছে গেলে তাদের কথা শুনলে বুঝবেন না যে কার এসিটা ভালো, কারণ সবাই তারটা ভালো বলছে। আমার মনে হয় একজন জানে একটু হলেও, তার হয়তো মানে আমি যদি একদম প্র্যাকটিক্যালি চিন্তা করি, এমন একজনকে সাথে নেওয়া বা এমন একজনের কাছে আইডিয়াটা নেওয়া যে এই ব্যাপারটা সম্বন্ধে একটু ভালো জানেন আপনার থেকে, যদি আপনি না জেনে থাকেন। তাছাড়া আমি এমন কোনো প্যারামিটারের কথা বলতে পারবো না যে হ্যাঁ এইটা যদি দেখেন তাহলে বলবেন যে এটা ভালো এসি, এটা যদি হয় এটা খারাপ এসি, কারণ এই প্যারামিটার গুলো ভ্যালু আছে, আমি হয়তো বুঝতে পারবো দেখে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে পার্থক্য করাটা খুব ডিফিকাল্ট। আপনি যেটা বললেন, ওই যিনি বিক্রেতা তিনি তো আসলে ম্যানিপুলেট করার চেষ্টা করবেনই তার জিনিস বিক্রি করার জন্য। তার মানে হলো আমাদের আসলে একজন একটু একটু জানেন এবং জানা বোঝা হলো লোকের সঙ্গে তার পরামর্শ নিয়ে বিক্রেতার কাছে যাওয়া উচিত। কিনলাম, বুঝলাম, ফিক্সিং এর ব্যাপারে আমাদের কোনটা খেয়াল রাখতে হবে আমি যখন নাকি এই পরের ব্যাপারটি বরং বেশি গুরুত্ব দেব আমি, কারণ আমি ধরে নিলাম যে আপনি যদি একটু মোটামুটি সচ্ছল হন, আপনি ভাবলেন যে ঠিক আছে এই ব্র্যান্ড গুলোর নাম শুনি, এরা ভালো সবাই বলে, যাদের কাছে খোঁজ নিয়েছি আমি কিনলাম। ধরে নিলাম যে আপনি নলেজ ছাড়াই শুধুমাত্র অন্যদের কাছে সুনামটা শুনেই এবং তার ব্র্যান্ড ভ্যালু দেখে কিনলেন। তারপরে যে জিনিসটা গুরুত্ব মানে সব থেকে বেশি দেবো, বাংলাদেশে যেখান থেকে এসির দুর্ঘটনা বেশি হয়, তার মূল সমস্যাটা আসলে ব্র্যান্ডের কারণে না, আমার কাছে মনে হয় ইনস্টলেশন ঠিক মতো হচ্ছে কিনা, তাকে আমরা ঠিক মতো সেট আপ করলাম কিনা, আর ঠিক মতো মেনটেন করলাম কিনা, এই দুটো ব্যাপার বরং বেশি গুরুত্বপূর্ণ, যেটা আপনি টেকনিক্যাল নলেজ ছাড়াই আসলে করতে পারেন। ইনস্টলেশন যদি আপনি একজন প্রফেশনাল টেকনিশিয়ান দিয়ে করান, যিনি হচ্ছেন কোনো ভালো কোম্পানির সাথে যুক্ত আছেন, কোম্পানি বলছে হ্যাঁ আমরা তাকে বলছি যে সে আমাদের প্রতিষ্ঠানের কর্মী এবং তার কাজের দায়িত্ব আমি নিচ্ছি, সে হয়তো একটু টাকা বেশি নেবে, কিন্তু তাকে যদি আপনি 50,000 টাকা দিয়ে এসি কিনতে পারলে, আমার মনে হয় 1,000 টাকা দিয়ে আপনি একজন টেকনিশিয়ান এনে সে যে জিনিসগুলো বলছে যে এই এই জিনিসগুলো লাগবে, এই মানে তার লাগবে, এই ক্যাপাসিটার লাগবে, এই সার্কিট ব্রেকার লাগবে, এখানে যদি আপনি খুব বেশি কি বলবো যে মিতব্যয়িতা না করেন, তাহলে আমার মনে হয় যে আপনার বিপদটা অনেকটাই কমে আসে। আচ্ছা, সেই মাপজোকটা আসলে প্রফেশনাল যারা টেকনিশিয়ান তারাই জানেন। এইদেরকে তৈরি করার কি কোনো আসলে ইনস্টিটিউট বা প্রফেশনাল কোনো জায়গা আছে কি না? আমরা তাহলে কিভাবে বুঝবো যে অনেকে তো পাড়ার দোকানদারকেই অনেকে প্রফেশনাল টেকনিশিয়ান মনে করে, কিন্তু অনেক সময় তারাই মাঝখানে অনেক গলতটা করে, ভুলটা করে অনেক সময়। তো সেক্ষেত্রে আপনাদের কোনো মানে সাজেশন আছে কিনা যে এটা জানলে ওটা জানলে, সার্টিফাইড কোনো প্রফেশনাল বডি এরকম, সেটার কোনো সুযোগ বাংলাদেশে আছে কিনা?
আমাদের দেশে কিন্তু যত পলিটেকনিক বা ভোকেশনাল ইনস্টিটিউট গুলো আছে, যারা কারিগরি জ্ঞানগুলো দেয়, কারিগরি শিক্ষাগুলো দেয়, তাদের ওখানে কিন্তু রেফ্রিজারেশন সিস্টেম বা এয়ার কন্ডিশনিং সিস্টেমের উপর আলাদা সাবজেক্টই থাকে। সো অনেক আমাদের দেশের টেকনিশিয়ান এই সাবজেক্টের উপর পড়াশোনা করেই আসেন, এবং মেকানিক্যালের তো আরো অংশ আছে, তারা কিন্তু ওগুলো অতটা পড়েন না, তারা মূলত এটার উপরই ডিগ্রিটা নিয়ে আসেন। এবং এটা একটা ব্যাপার, তার ওই সাবজেক্টের উপর ডিগ্রি আছে কিনা, যদি সে পলিটেকনিক বা ডিপ্লোমা ডিগ্রি থাকে বা কোনো ভোকেশনাল ইনস্টিটিউট থেকে রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং উপর তার ডিগ্রি থাকে, তাহলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে সে যে করছে, যেটা করছে সেটা জানে। আরেকটা জিনিস হচ্ছে যে মোটামুটি বাংলাদেশের বেশিরভাগ যারা ডিস্ট্রিবিউটর আছে বা বিভিন্ন যে বাইরের কোম্পানি বা দেশি কোম্পানিগুলোর যে সার্ভিস প্রোভাইডার আছে, তারা কিন্তু নিজস্ব কিছু টেকনিশিয়ান দেয় তাদের কোম্পানিতে, তারা চাকরি করে এবং তারা কিন্তু সেই দায়িত্বটা নেয়। আমি এক্স কোম্পানি থেকে এসি নিলাম, তাদেরকে আমরা যদি বলি যে আপনাদের কোম্পানির লোক লাগিয়ে দেবেন, এক্স কোম্পানি কিন্তু তাদের কোম্পানির প্রশিক্ষিত টেকনিশিয়ান দেবে, যারা তাদের ফ্রিজ বা এসি গুলো বসিয়ে তারা প্রশিক্ষিত। তো আমার মনে হয় যে সেই মানুষটাকে দিয়ে করানোটাই, তাহলে একটু চার্জ নেবে। তো আপনি পাড়ার দোকানদারকে দিয়ে 200 টাকায় না করিয়ে তাদেরকে দিয়ে যদি একটু খরচ বেশি করিয়ে করার, বাহ, মানে আমি আমি যতটুকু বুঝতে পেরেছি, শিক্ষক হিসেবে যেটুকু ইঙ্গিত আমাদেরকে দিলেন, যে অনেকে আসলে 30,000 টাকা দিয়ে একটা এসি কিনে 1,000 টাকা খরচ করতে চান না একজন প্রশিক্ষিত মানুষ দিয়ে ওইটার ইনস্টলেশনের ক্ষেত্রে। মনে করেন যে বাড়ির মিস্ত্রি বা দারোয়ান অথবা ড্রাইভার যে কেউ হয়তো করে দিতে পারবেন, বা ঘরে হয়তো একটা ইয়াং ছেলে আছে, সে হয়তো খুব একটা বেশি জানে না, একটু একটু জানে, তাকে দিয়ে করিয়ে নেবে। এই 500 টাকা বা 1,000 টাকা সেভ করতে গিয়ে একটা বিরাট বড় বিপদের মধ্যে বা ঝুঁকির মধ্যে আমাদেরকে রাখে। আমি এসির লিকেজ বোঝা, এবং আরেকটা প্রশ্ন আমার যে এটা যদিও আসলে আমাদের এই সেফটির সঙ্গে যায় না, কিন্তু তারপরে আমরা যদি বিদ্যুৎ কনজাম্পশনের ব্যাপারে যাই, তাহলে নিশ্চয়ই স্কোয়ার ফিটের সঙ্গে এসির যে ওজন, সেটা মানে আমরা যেটাকে বলি টন, 1 টন 1.5 টন ইত্যাদি, বা জায়গার সঙ্গে কোন জায়গার সাথে কত টন সুইটেবল। এবং আমরা তো এখন সরকারিভাবেই একটা নির্দেশনা আছে যে গভর্নমেন্ট অফিসগুলোতে গরমের দিনে 25-এ রাখতে হবে এসির টেম্পারেচার, সেটা যাই হোক না কেন। এটাও একটা আমাদের হেলদি একটা বিষয়। সবকিছু বিবেচনা করে ওইটার মাপজোক আছে কিনা এরকম স্কোয়ার ফিটের সঙ্গে, সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? এই প্রশ্নটি আপনার কাছে থাকলো। বিরতির পরে এসে আমি ডক্টর ইয়াসির আরাফাতের কাছ থেকে গ্যাসের লাইনের ব্যাপারে একটু বিস্তারিত শুনতে চাইবো, যেমনটা আশিকুর রহমান বলছিলেন, এসি নিয়ে একেবারে প্রাথমিক একটা ধারণা দিলেন আমাদেরকে। একটা ছোট্ট বিরতি। শ্রমিক পাওয়ার দেখছেন, আমরা গ্যাস, বিদ্যুৎ এবং আমরা এই শিরোনামে কথা বলছি। এসির ব্যবহার, এসি কেনা থেকে শুরু করে আর কি কি করতে হবে সেগুলো নিয়ে ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান খান খানিকটা বলেছেন, বাকিটুকু শুনবো তার কাছে। তার আগে ইয়াসির আরাফাত খান, তিনি আমাদেরকে বলবেন গ্যাসের জন্য কিন্তু অনেক ঝুঁকি, এবং প্রায় সময় আমরা দেখি যে ঘরে শুধুমাত্র গ্যাসের লিকেজ থাকার কারণে, কখনো সিলিন্ডারে লিকেজ, কখনো গ্যাসের চুলোয় লিকেজ, কখনো অনেক সময় চুলোটা ঠিক করে বন্ধ হয় না, সেটা লিকেজের কারণে দুর্ঘটনা ঘটে, এবং সেই ছোটখাটো দুর্ঘটনা নয়, এই অজ্ঞতা থেকে বিরাট বড় ক্ষতি হয়ে যায়। আমরা কিভাবে জানবো, কিভাবে শিখবো এই লিকেজগুলো? মানে অন অফ থেকে যদি শুরু করেন, একটা গ্যাসের চুলার অন অফ। গ্যাসের চুলার কথা যদি বলেন, আসলে যেটা হয়, আমাদের যেহেতু এসি নিয়ে কথা হচ্ছিল এবং বিদ্যুতের ব্যাপারটা আসছে, তারপরে আমি গ্যাসের বিষয়টা বলছি। আমাদের যখন একটা দুর্ঘটনা ঘটে, তখন পাবলিক পারসেপশনটা এরকম হয়ে যায় যে এটাই মনে হয় সব সমস্যার মূল কারণ। যেমন এসি বিস্ফোরণের কথা যখন আসতেছে, মনে হচ্ছে এটা ভয়ঙ্কর একটা ব্যাপার, এবং এমন একটা পাবলিক পারসেপশন তৈরি হয়ে যায়, সবাই কিন্তু বিষয়টা নিয়ে ভয় পেতে শুরু করে। তো আমাদের যেহেতু প্রত্যেকটা বাসা বাড়িতে এসি আছে, সেক্ষেত্রে এই ভয়টা আসলে কতটুকু যৌক্তিক বা কতটুকু আমাদের ভীত হওয়া দরকার এবং কতটুকু জানা দরকার, সেটা একটা প্রশ্ন। এখন বাসাবাড়ির গ্যাসের কথা যেটা বললেন, এটা কিন্তু আসলে আমরা সহজেই শনাক্ত করতে পারি, কারণ বাসাবাড়ির কোথাও যদি লিকেজ হয়, তাহলে এই গন্ধ থেকে
গ্যাসের একটা গন্ধ আছে, যদি ন্যাচারাল গ্যাস বলেন বা এলপিজি বলেন, এই গন্ধ থেকে এটা শনাক্ত করা যায়। যদি কখনো শনাক্ত করতে পারেন তাহলে আপনাকে যেটা করতে হবে, সহজ ব্যাপার, সেটা হচ্ছে যে এখানে মেন লাইনটা বন্ধ করতে হবে, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে জানালা দরজা খোলা আছে কিনা আপনি সেটা দেখবেন, কারণ ফায়ার হওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টর লাগে। একটা হচ্ছে যেমন আপনার একটা ইগনিশন সোর্স বা আপনার কোথাও স্পার্ক, এটা একটা লাগবে। আবার একটা হচ্ছে যে আপনার গ্যাস রিলিজ হলেই ফায়ার হবে তা না, একটা সার্টেন কনসেন্ট্রেশনে যেতে, মানে ঘনমাত্রায় একটা বাতাসের সাথে একটা মিক্সচার তৈরি করতে হয়। তো সেই মিক্সচারটা তৈরি করার আগেই কিন্তু আপনি গন্ধ থেকে এটা শনাক্ত করতে পারেন। সেটা একটা ব্যাপার। আপনি যদি হঠাৎ করে কিচেনে যায় দেখেন যে একটা গন্ধ পাওয়া যাচ্ছে, আপনি কখনোই চুলা জ্বালাবেন না। এটা হচ্ছে যে আপনার খুব মানে সচেতনতার প্রাথমিক ধাপ আর কি। মানে আপনি গন্ধ পেলে কখনোই চুলা জ্বালাবেন না, বরঞ্চ জানলা দরজা খুলে দিন, কনসেন্ট্রেশন কমে গেলে ফায়ার হবে না। এটা ন্যাচারাল গ্যাস এবং বিউটেনের জন্য প্রযোজ্য। বিউটেনের জন্য কম ঘনমাত্রায় আসলে ফায়ার হওয়ার সম্ভাবনা থাকে, ন্যাচারাল গ্যাসের জন্য সেটা 5%-এর উপরে গেলে ফায়ার হওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে আপনার বাসা বাড়িতে চুলায় যদি আজকাল অনেকে সিলিন্ডার ব্যবহার করেন, সিলিন্ডারে কিন্তু এক ধরনের মানে সেফটি ক্যাপও পাওয়া যায়। সেফটি ক্যাপটা সেটা আলাদা করে সিলিন্ডার যারা ব্যবহার করেন সেফটি ক্যাপটা অনেকে নেন না, ওই যে আবারও সাশ্রয়। কিন্তু এই হয়তো 2-2.5 হাজার টাকা এবং ওয়ান অফ একবার কিনলেই হয়তো অনেকদিন চলে যায়। এইটার কারণেই 2-2.5 হাজার টাকার কারণেও কিন্তু অনেক ধরনের বিপদ হয়। এইটা নিয়ে একটু বলবেন কিনা ইয়াসির আরাফাত? যেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের তো একটা লাইফ টাইম আছে। আপনি যখন বাসায় গ্যাসের চুলা আনছেন, এর সাথে কানেক্টিং পাইপ আছে, যে ভালভটা আছে, এগুলা তো আপনার ধীরে ধীরে এখানে করোশন হতে পারে। মানে বিশেষ করে পাইপের কোয়ালিটিটার সাথে, অনেক সময় প্লাস্টিক পাইপ লাগানো হয়, কোয়ালিটির সাথে আপনার ধীরে ধীরে দেখা যাচ্ছে যে এখানে লিকেজ তৈরি হতে পারে। এই জন্য যেটা হচ্ছে যে আশিক ভাই যেটা বললেন যে আপনার প্রত্যেকটা জিনিসের একটা রেগুলার মেইনটেনেন্স দরকার আছে। চুলার ক্ষেত্রেও এটা দরকার আছে, এসি ক্ষেত্রেও এটা দরকার আছে। এবং কিন্তু যে খুব সহজেই বিস্ফোরণ হয় তা না, বা খুব সহজে এখানে ফায়ার হবে সেটা না। কারণ এসির এই যে টিউবিং গুলা, এখানে গবেষণা করে গ্যাস কোনটা সিলেক্ট করা হবে, এসিতে একটা গ্যাস চুজ করার জন্য অনেকগুলো প্যারামিটার দেখা হয়, যে গ্যাসটা টক্সিক কিনা, গ্যাসটা ফ্লেমেবল কিনা, গ্যাসটা কত প্রেসারে এটা আপনার মানে রান করবে। কারণ হচ্ছে যে গ্যাসের যদি আপনার খুব বেশি কম্প্রেস করতে হয় তাহলে আপনার অনেক বেশি এনার্জি লাগবে। যার কারণে অনেকগুলো বিষয় চিন্তা করেই কিন্তু এই গ্যাসগুলো সিলেক্ট করা হয়। এবং এসিতে যে গ্যাসগুলো ব্যবহার করা হয় অনেক গ্যাসই আপনার ফ্লেমেবল না, ফলে এটা যে আপনার লিকেজ হলে এখান থেকে ফায়ার হবে সেটা না। কিন্তু এখন যেটা হয়েছে যে আপনার যেহেতু যে গ্যাসগুলো রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহার করা হয়, এর অনেক গ্যাসের আপনার হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর সাথে একটা আপনার রিলেশন আছে, যে এটা রিলিজ হলে প্রবলেম। যার কারণে দেখা যাচ্ছে যে এখন এই সিএফসি বা ফ্রেয়ন এই জাতীয় থেকে শুরু আপনার মুভ করে যেগুলার আপনার গ্লোবাল ওয়ার্মিং ইফেক্ট নাই, সেই গ্যাসগুলা মানে আপনার সেই গ্যাসগুলাতে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এরই চেষ্টায় দেখা যাচ্ছে যে কিছু কিছু রেফ্রিজারেন্ট আসছে যেটা হচ্ছে হাইড্রোকার্বন ইউজ করা হচ্ছে। তো এখন এই হাইড্রোকার্বনটা ফ্লেমেবল এবং এটা একটা এক্সট্রা রিস্ক তৈরি করতেছে আসলে আমাদের এখানে। তো এটা একটা প্রবলেম। এখন দেখা যাচ্ছে যে আপনার যে এসি গুলাতে হয়তো এই হাইড্রোকার্বন ইউজ করার কথা না, কেউ যদি ভুল করে আপনার ইফিসিয়েন্সি বা এনার্জি কমানোর জন্য এই গ্যাসটা আপনার রিফিল করে, তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে মিসম্যাচ হলো এবং সেখানে তার মানে হলো যে হাইড্রোকার্বন কম্পিটেন্ট ওই বডিটা থাকতে হবে, অর্থাৎ ওই এসির সেটা তৈরি করতে হবে বিল্ট ইন। কিন্তু তৈরি করা হয়েছে, এখন কি ব্যাপারটা এরকম হয় যে আমরা সিএফসির জন্য আমরা আগে যে এসি গুলোতে সিএফসি ব্যবহার করা হতো, এখন এটা গ্লোবাল ওয়ার্মিং বলি, এটা কার্বন গর্ত তৈরি হচ্ছে ইত্যাদি, কার্বন হোলের কারণে আমরা এটা একটু রেস্ট্রিক্ট করা হচ্ছে যাতে সিএফসি ব্যবহার করা না হয়, কিন্তু ওই পুরনো এসিটাই রয়ে গেছে এবং সেখানে আমরা হাইড্রোকার্বন ব্যবহার করতে যাচ্ছি। তাইলেই এখানে বিপত্তিটা হচ্ছে কি? আচ্ছা, আমি একটু বলি যদি ডক্টর ইয়াসির আরাফাত করেন আমাকে। জি, আমি এই এসির বিপদটা, যেহেতু ডক্টর আরাফাত যেটা বললেন যে আমাদের আসলে মাঝে মাঝে কিছু ব্যাপারে যখন দুর্ঘটনা ঘটে আমরা সচেতন হই, এবং সচেতন হতে যে অনেক সময় আমরা অমূলক ভয়ও পাই। তো আমি একটু সাধারণ মানুষের জন্য সহজ করে বলার চেষ্টা করি। এসি থেকে যে দুটো বিপদ হতে পারে বাংলাদেশে, সেটা একটা হচ্ছে যেটা আমরা বলছি এসির বিস্ফোরণ,
আরেকটা হতে পারে এসি সংশ্লিষ্ট জায়গা থেকে আগুন। আমি বলবো যে এসি যে বিস্ফোরণ এটা একটা সম্ভবপর ঘটনা, কিন্তু মোটামুটি খুবই রেয়ার বা বিরল ঘটনা বলবো আমি। এটা আমি একটা বলি, একটা গবেষণা নিবন্ধ 2017 সালে বের হয়েছিল ইন্ডিয়ার উপরে। ইন্ডিয়ার অনেক বড় দেশ, অনেক মানুষ, এবং ওখানকার অনেক জায়গাতে অনেক গরম হওয়ার কারণে প্রচুর এসির ব্যবহার হয়। তারা 2017 সাল পর্যন্ত মাত্র 3টা ঘটনা খুঁজে পেয়েছিল যেখানে এসির বিস্ফোরণ হয়েছে। তো এটা খুবই রেয়ার ঘটনা। বাংলাদেশে যেগুলো হচ্ছে তার আমি বলছি না যে সেগুলো হয়তো কিছু কিছু জায়গা ভুল কি বলবো ইন্টারপ্রিটেশন বা ভুল ভাবাও হচ্ছে যে এসি বিস্ফোরণ হয়েছে কিনা, এটা হতে পারে, আমি একটু পরে বরং আসি ওখানে। এসি থেকে যেটা বড় বিপদ হতে পারে বাংলাদেশে, বিশেষ করে যেভাবে আমরা এসি কে ইনস্টল করি এবং মেনটেন করি, এসি থেকে আগুন লাগতে পারে। সেটা যতটা না রেফ্রিজারেন্ট থেকে, আমরা যেটাকে নর্মালি সাধারণ মানুষ গ্যাস বলে, আসলে রেফ্রিজারেন্ট বলে না, বলে এসির গ্যাস, তো যতটা না গ্যাসের কারণে, তার থেকে হতে পারে ভুল ইনস্টলেশন, খারাপ মানের কানেকশন দিতে হয়। আমাদের তো এসির একটা কানেকশন দিতে হয় বাসার লাইন থেকে। অনেক সময় এক্সটেনশন যে প্লাগ থাকে আমাদের দেশে, আমরা বলি যে এক্সটেনশন কেবল, সেই রকম এক্সটেনশন প্লাগ থেকে এসি লাইন দেওয়া হয়। এগুলো হচ্ছে এসিতে আগুন লাগার জন্য একটা বড় কারণ হতে পারে। কারণটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে যত ইকুইপমেন্ট আছে, আপনি যতগুলো বললেন, মাইক্রোওয়েভ ওভেন থেকে শুরু করে টিভি, ফোন, যত কিছু, এর মধ্যে সব থেকে বেশি পাওয়ার যেটা নেয় সেটা হচ্ছে এসি। অনেক বেশি, মানে ওগুলোর সঙ্গে তুলনা হয় না। এসি নেয় কিলোওয়াট লেভেলে পাওয়ার, বাকিগুলো ওয়াট। আপনার বাসায় যে লাইট আছে সেটা 30 ওয়াট, 40 ওয়াট, এলইডি বাল্ব হলে 5 ওয়াট, 10 ওয়াট, আর এসি নেয় 1000, 2000 ওয়াট। বুঝতেই পারছেন অনেক বেশি পাওয়ার নেয়। যখন সে অনেক বেশি পাওয়ার নেয় তার মানে সে অনেক বেশি কারেন্টও নেয়। কারেন্ট যখন বেশি নেয় তার মানে আপনাকে কেবলটাকে হতে হবে যে তার, সেটা হতে হবে খুব উঁচু মানের তার। বাসায় যে লাইট যে তার দিয়ে লাগালেন সেই তার দিয়ে লাগালে হবে না। এখানকার মধ্যে দিয়ে 10 এম্পিয়ার 20 এম্পিয়ার কারেন্ট যায়, এরকম পরিমাণ, এরকম ভালো মানের তার লাগাতে হবে, এবং ওয়্যারিংটা ঠিক হতে হবে। আপনি ভুলভাল ওয়্যারিং করলে যখনই এসিতে বেশি চাপ পড়বে, কম্প্রেসারকে বেশি চলতে হবে, তার উপর প্রেশার বেশি পড়বে, তখনই সেই চাপে ওভারহিটিং হবে, সেই তারটা পুড়ে যাবে। তার পুড়ে গেলে আপনার এসির আশেপাশে অবশ্যই দাহ্য ব্যাপার থাকবে, জানালার পর্দা থাকতে পারে, কোনো কিছু ঝুলানো থাকতে পারে, কাগজ থাকতে পারে, সেখান থেকে আপনার আগুনের সূচনা হতে পারে। আর এসিতে এমনিতে ওভারহিট হয় অনেক সময় যখনই আমরা এসি ঠিক মতো মেনটেন করি না। যেমন ফিল্টার, এসির ফিল্টার আমরা কতদিনে চেঞ্জ করি? আপনি যদি একটু ভালো করে দেখেন, আমাদের প্রত্যেকের বাসায় তো এসি আছে, আমরা এসি লাগাই, তারপর 2-3 বছর আমরা কোনো মেইনটেনেন্সের কাজ করি না। যে কথাটা কিন্তু বলছিলেন ইয়াসির আরাফাত ভাই, যে মেইনটেনেন্সের কথা, আসলে মেইনটেনেন্সের একটা স্ট্যান্ডার্ড নিশ্চয়ই টাইম থাকে, যে আমরা 1 বছর পরে এটার প্রথম মেইনটেনেন্সে যেতে হবে। গাড়িতে যেমন করে টাইমটাও থাকে যে আপনি গাড়িটাকে দেখালেন, এটা আবারও হয়তো 6 মাস পরে দেখাতে হবে। এই এটা তো আপনাদের আপনাদের যে কারিকুলাম সেটার মধ্যে তো নিশ্চয়ই নির্দিষ্ট করে দেওয়া আছে। এটার ব্যাপারে আমরা কম জানি কেন, অথবা আমরা কি পাত্তা দিই না, এবং এটারই ফলাফল আমরা ভোগ করি কিনা যে নানান ধরনের দুর্ঘটনা ঘটে? এটার কারণ দুটোই, যে দুটো আপনি বলেন, এক হচ্ছে আমরা কম জানি, আর দুই হচ্ছে পাত্তা দিই না। দুটি আসলে সমানভাবে দায়ী। আমাকে যদি বলেন যে বাংলাদেশে যে এসি থেকে ফায়ার হয়, বা দু একটা ক্ষেত্রে যে বিস্ফোরণ হচ্ছে কম্প্রেসার, এসি কিন্তু বিস্ফোরিত হয় না, এসির কম্প্রেসারটা বিস্ফোরিত হয়, সেটাই আমরা বলি হচ্ছে এসির বিস্ফোরণ। তো এই দুটোর যদি একটা কারণ আমাকে বলতে পারেন, যে আপনি একটা প্রধান কারণ বলেন, তাহলে আমি বলবো যে মেইনটেনেন্সের অভাব। আমাদের যে কোনো মেকানিক্যাল কম্পোনেন্ট, যে কোনো, আপনি বাসায় গাড়ি বা সাইকেল, আপনি যদি 1 বছর না চালান, আপনি কিন্তু আশা করেন না সেটা চলবে। আপনি জানেনই এটাকে ঠিক করতে হবে মেকানিকের কাছে, যে কারণ এটা আমি 1 বছর ধরে চালাচ্ছি না, অথবা টানা 1 বছর চালিয়েছি, এখন কোনো কোনো জায়গায় সমস্যা হয়েছে, আমাকে কিছু জিনিস রিপ্লেস করতে হবে বা চেঞ্জ করতে হবে। এটা কিন্তু আমরা বুঝি। এসির ক্ষেত্রে এই কাজটা করি না। ম্যানুফ্যাকচারাররা কিন্তু বলে দেয় যে আমাদের এসি, সব ম্যানুফ্যাকচারের জন্য সমান হয় না, কোম্পানি বলে দেয় যে স্ট্যান্ডার্ড বলবো না, আমি বলবো রেকমেন্ডেড, যে আমাদের জন্য, আপনাদের জন্য পরামর্শ হচ্ছে এতদিনের মধ্যে এসিটার ফিল্টারটা চেঞ্জ করবেন, এতদিনের মধ্যে এসিটা একবার চেক করাবেন ঠিক আছে কিনা। কিন্তু আমরা এটা করি না, কারণ হচ্ছে আমরা টাকা বাঁচাতে চাই। সো এই যে দুটো কারণে দায়ী, এক হচ্ছে জানি না, দুই হচ্ছে আমরা পাত্তা। তো যদি আমি বলি, এই যে মানে যেটা মেইনটেনেন্সের ক্ষেত্রে যদি আমি বলি, সেটা হচ্ছে আপনারা কিন্তু নিজেই বুঝতে পারি যে এসিটা কখন মেইনটেইন করা দরকার। এটার জন্য আসলে আমাদের ম্যানুফ্যাকচারার থেকে যে পরামর্শ দেওয়া হচ্ছে সেটা না জানলেও চলে। আপনি দেখবেন যে 6 মাস আগে এসিটা 1 ঘন্টা চললে আমার রুম কিরকম ঠান্ডা হতো, এখন আমার টানা 3 ঘন্টা চলে একই রকম ঠান্ডা হয়। আচ্ছা, মানে ধরেন
এসি সার্ভিসিং মানে কি শুধু এসির সামনে যেই একটা ফিল্টারের উপরে যে ময়লা জমে থাকে সেই ময়লাটা পরিষ্কার করে নাকি অন্য কিছু? অনেক অনেকেই তো মানে সার্ভিসিং করতে এসে শুধু সামনে একটু ময়লাটা ক্লিন করে দিয়ে চলে যায়, সেখানে ধরেন ৫০০-১০০০ টাকা চার্জ করে, এই কারণে অনেকে আগ্রহী হয় না। কি বলবেন, মেইনটেনেন্সটা মানেটা কি আসলে? এটা ব্যাপারটা শুধুমাত্র ক্লিন করে না। যিনি যদি আবারও বল, আপনি যদি একজন প্রশিক্ষিত টেকনিশিয়ান আসেন, পাড়ার মোড়ের দোকানদারকে নিয়ে না আসেন, তাহলে সে আসলে দেখে বুঝবে যে এসির পারফরমেন্স ঠিক আছে কিনা। এসির যদি অন্যান্য পারফরমেন্স ঠিক থাকে, সে দেখবে যে আমাদের বাইরে যে কয়েল থাকে, কন্ডেন্সার বলি, যেখান থেকে মাঝে মাঝে পানি পড়ে, সেটা যদি ঠিক থাকে, সে দেখবে এর উপর কোনো ময়লা জমেছে কিনা। সে দেখবে যে রেফ্রিজারেন্ট কোনো কারণে কমে গেছে কিনা। সে অন করে যদি দেখে যে হ্যাঁ, যে পরিমাণ ঠান্ডা বাতাস আসছে, আপনার কাছে মনে হতে পারে সে তো দেখলো 5 মিনিট, কিন্তু সে যদি প্রশিক্ষিত হয়, সে 5 মিনিট দেখেই বুঝতে পারবে যে না, যে ঠান্ডা বাতাস আসছে সেটা ঠিক আছে, যে যে পরিমাণ বাতাসের গতিবেগ হওয়া দরকার সেটা ঠিক আছে। আর ফিল্টারটা তো বাংলাদেশের ঢাকার মতো জায়গার ক্ষেত্রে এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে আমাদের যে পরিমাণ ধুলোবালি আছে এটা ময়লা হবে। আমাদের বাসা 2 দিন পরিষ্কার না করলে ধুলোর একটা পরত জমে যায়। তো এটা তো করতেই হবে, এটাতে কোনো দেখার দরকার নেই। তার মানে আসলে মেইনটেনেন্স মানে শুধু ময়লা পরিষ্কার করে দেওয়া না, এটার সঙ্গে বাকি আনুষঙ্গিক অনেকগুলো জিনিস আমাদেরকে দেখতে হবে। বিরতি। তিনি মালিক, তিনি হয়তো জানবেন না যে কি কি দেখতে হবে, কিন্তু তিনি যদি একজন ভালো মানের টেকনিশিয়ানকে নিয়ে আসেন, সেই টেকনিশিয়ান যদি আধা ঘন্টা দেখে, আমার মনে হয় সে জানবে। আবারও প্রশ্ন, যে আবারও ওই ভালো মানের টেকনিশিয়ানই আমাদের জন্য একটা বিরাট একটা ইস্যু হয়ে দাঁড়ায় অনেক সময়। পাড়ার দোকানদার ছাড়া কখনো কোনো উপায় থাকে না। আমরা ডক্টর ইয়াসের আরাফাত খান, আমি একটু ওই গ্যাসের ব্যাপারেও শুনতে চাই, কারণ তিতাস কর্তৃপক্ষ ইতিমধ্যে তিতাস কর্তৃপক্ষের উপরে আদালতের, উচ্চ আদালতের নির্দেশনা আছে যে নারায়ণগঞ্জে যে ঘটনাটি ঘটেছে সেটার জন্য তাদেরকে জরিমানা দিতে হবে, অর্থাৎ পরিবারগুলোকে তাদেরকে কম্পেনসেশন দিতে হবে। কর্তৃপক্ষের এই মেনটেন্সের ব্যাপারটা একটু আপনি বলবেন, যে সেটা বিদ্যুৎ বিভাগে হোক আর গ্যাসই হোক বা অন্যরাই হোক, তাদের মেনটেনেন্সের গুরুত্বটা কতখানি এবং সেটা আমাদের এই স্ট্রাকচারের মধ্যে কতখানি আছে। বিরতির পরে শুনছি। সামিট পাওয়ার টক অনুষ্ঠানে আমরা গ্যাস, বিদ্যুৎ এবং আমরা এই শিরোনামে কথা বলছি। ডক্টর ইয়াসের আরাফাত খান যোগ করবেন। আমরা ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান খানকে শুনছিলাম। দেখুন, নারায়ণগঞ্জের ঘটনায় আপনার যেটা হয়েছে যে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এখন গ্যাসের লিকেজের কোথায় উৎস বিভিন্ন জায়গায় সন্ধান করছেন এবং তারা প্রাইমারিলি 8 জনকে বহিষ্কার করেছেন। তো আমি যেটা বলতে চাই, বিশেষ করে কোনো দুর্ঘটনা হলে তখনই আমরা বলি যে দায়ী ব্যক্তিদের শাস্তি দিতে হবে, বা আপনার দেখা যাচ্ছে এর জন্য কে দায়ী সেই কর্তৃপক্ষকে আপনার এবং ওই শাস্তি দিলেই মনে হয় যে হয়তো ঘটনা শেষ হয়ে গেল, সেটা কিন্তু না। এবং এটার জন্যই আমাদের এই দুর্ঘটনাগুলো মানে আপনার ঘটতেই থাকতেছে। যেটা হচ্ছে যে যখন দুর্ঘটনাটা ঘটলো তখন আমাকে ফাইন্ড আউট করতে হবে আসলে যে কি কি কারণে এই অবস্থাটাই তৈরি হলো। কারণ এই যে এখানে আমি যেটা বললাম যে আপনার ওইখানে গ্যাসের যে লিকেজটা হয়েছে, লিকেজ হওয়ার সাথে সাথে আসলে গ্যাসের লিকেজ এবং আপনার একটা আগুন ধরার ঘটনা সমান গুরুত্বপূর্ণ। কারণ গ্যাসের লিকেজ হলে সেখানে যে কোনো সময় ফায়ার হতে পারে, আবার কোথাও বদ্ধ জায়গায় গেলে ওটা এক্সপ্লোশন হতে পারে। সো এটা একটা ইমার্জেন্সি আপনার সার্ভিস দিতে হবে। সো আমাদের দেশে এখন পর্যন্ত গ্যাস কোম্পানিগুলা বা আমাদের যে রেগুলেটরি অথরিটি গুলো আছে তারা কি এইভাবে চিন্তা করছেন যে কারণ আমরা অনেক সময় কমপ্লেন পাই যে গ্যাসের লিকেজ হচ্ছে, কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু কোনো সলিউশন আসছে না। সো এটার একটা আপনার একটা ইমার্জেন্সি আপনার সার্ভিস এবং সেট আপের ব্যবস্থা করতে হবে, যে এই ইমার্জেন্সি সার্ভিসটা কল পেলে দ্রুত যায় এই প্রবলেমটাকে অ্যাড্রেস করে, এটা দরকার একটা। আমাদের আসলে শাস্তি দিয়ে আসলে রাইট, আমরা মনে করি যে আমাদের দেশে কি হবে হবে ইত্যাদি, এগুলো অনেক সময় নেগেটিভ
কথা বলি, কিন্তু আমাদের দেশেই তো এখন আমরা 999 এখন অনেকখানি 333 এখন অনেক ইমার্জেন্সি, এই যে অনেকে এখন অভ্যস্ত হয়ে গেছি আমরা যে কোনো একটা ঘটনা ঘটলে আমরা এই নাম্বারগুলোতে ফোন করি। সুতরাং ইমার্জেন্সি এই যে গ্যাসের লিকেজের জন্য একটা কমন এবং সহজ একটা কোনো হেল্পলাইন নিশ্চয়ই আপনি সাজেস্ট করছেন, তাই কি? মানে শুধু হেল্পলাইন থাকলেই হবে না, মানে কর্তৃপক্ষে সেই সার্ভিস দেওয়ার ব্যবস্থাটা তৈরি করতে হবে। মানে আপনি এখন 999-এ ফোন করলেও সেটা হয়তো কনভার্ট করে তিতাসকে বলে দিতে পারে, কিন্তু তিতাসের তো সেই সেটআপটা থাকতে হবে। এখন যদি সেটা না থাকে, সেই প্র্যাকটিসটা যদি না হয়, অফিসের প্র্যাকটিস যদি এরকম হয় যে আপনার তারা অ্যাপ্লিকেশন করুক, আমাদের পরে আমরা যাই দেখবো, তাহলে তো ইমার্জেন্সি সার্ভিসটা হবে না। তবে এই ঘটনা আরেকটা প্রশ্ন দাঁড়িয়েছে যে গ্যাস যেখান দিয়ে গ্যাসের লাইন গেছে সেখানে একটা মসজিদের কনস্ট্রাকশনই বা কিভাবে হয়, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই জন্য দেখা যাচ্ছে যে আপনি যখন কোশ্চেন করতে যাবেন, আপনি দেখবেন যে আসলে সিস্টেমের একটা জায়গায় সমস্যা না, অনেক জায়গায় সমস্যা। সো আমি এর আগেও বলেছি যে আমাদের যেটা হয় যে আমাদের প্রপার ইনভেস্টিগেশন হয় না, এবং আমরা প্রবলেমটাকে অ্যাকনলেজই করতে চাই না। আপনাকে তো আগে প্রবলেম অ্যাকনলেজ করতে হবে যে এই সমস্যাটা হচ্ছে, এটা কিভাবে সলিউশন। যখনই কোনো দুর্ঘটনা ঘটে আমরা চেষ্টা করি যে অন্যভাবে এটাকে সাপ্রেস করা যায় কিনা, সেটা একটা সমস্যা। কারণ আমরা চুরিহাট্টার ক্ষেত্রে দেখেছি যে সিলিন্ডার উড়ে গেছে, অনেকে বলেছে। ভিডিওটা আমরা পাওয়ার পরে দেখেছি যে আসলে এক্সপ্লোশন কিভাবে হয়েছে। তারপরে আপনার চিটাগাঙে গত বছর একটা এক্সপ্লোশন হয়েছে, সেটা বলা হয়েছে সয়ারেজ লাইন থেকে, কিন্তু ঘটনা হচ্ছে যে যদি সয়ারেজ লাইন থেকেই হয় বা সিলিন্ডার থেকেই হয়, তাহলে আপনাকে অনুসন্ধান করে বের করতে হবে এবং এই ঘটনা যাতে আবার না ঘটে সেটার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। যদি এসি দুর্ঘটনার জন্যই আপনার কোনো এক্সপ্লোশন হয়ে থাকে, যেটা আশিক ভাই বললো যে আমরা অনেক সময় মিস ইন্টারপ্রিট করি, এই জায়গা থেকে আসলে আমাদেরকে বের হতে হবে। আমাদেরকে সঠিক তদন্ত করতে হবে এবং তদন্তের আউটকামটা জানাইতে হবে, যাতে এই ঘটনাটা দ্বিতীয়বার না ঘটে। এটা তো একটা হলো যে আমাদের মানে সুশাসনের ব্যাপারে গেল, যে সঠিক তদন্তটা হওয়া দরকার এই ঘটনাগুলো যাতে না ঘটে। আমরা শিরোনামটাই ওরকম করে রেখেছি যে গ্যাস বিদ্যুৎ এবং সরকার, আমরা কিন্তু সেটা লিখিনি। গ্যাস বিদ্যুৎ এবং আমরা, অর্থাৎ আমি আপনি আমরা সবাই যারা আমরা ব্যবহার করি, আমরা শুধু আমাদের সক্ষমতা হলো আমরা অ্যাফোর্ড করলাম, আমরা কিনলাম, উৎপাদককে আমরা লাভবান করে দিলাম, বা দেশ অগ্রগতি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে সেটার একটা এককের মধ্যে আমরা ফেললাম, সেটা তো নয়। আমরা কতটুকু ব্যবহার করার যোগ্য এবং কতটুকু কি বলবো এটার ব্যাপারে সচেতন, সেটাও একটা ব্যাপার। এইটা নিয়ে আপনাদের কোনো আক্ষেপ আছে কিনা ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান, যে আমরা না জেনেই অনেক কিছু করি, কিন্তু ব্যবহার করার আগে জানতে হবে, এই জানাটার জন্য আপনারা কিছুটা আমাদেরকে বাধ্যতামূলক কিছু দিয়ে দিবেন, আমাদের উপরে চাপাবেন? আচ্ছা, আমি এই ব্যাপারটা যেটা বললেন, আমি ডক্টর ইয়াসির আরাফাতের সাথে একমত যে আমাদের আসলে যখনই রিয়াকশনটা হয়, এটাকে আমরা বলি নি জার্ক রিয়াকশন, হয়তো লাফিয়ে উঠে আমরা রিয়াক্ট করি, কিন্তু টেকসই যে সমাধানটা সেটা খুঁজি না। যেমন আপনি যেহেতু সমাধান চাচ্ছেন, তিতাসের ব্যাপারটা যদি বলি, বা তিতাস নাম না বলে আমরা যদি গ্যাসের ক্ষেত্রে বলি, একটা উনি বললেন যে একটা হেল্পলাইন থাকতে পারে যেখানে ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার একটা সিস্টেম থাকতে হবে। আরেকটা আমি আপনাদের এটিএন নিউজেরই একটা সাক্ষাৎকারে বলেছিলাম এই মসজিদে দুর্ঘটনার পরে, যে আমাদের দেশে প্রতিটা গ্যাসের কানেকশন থেকে তিতাস বা যে ইউটিলিটি সার্ভিস আছে, তারা যদি প্রতি মাসে মিটার রিডিং নিতে পারে, তাহলে একটা নির্দিষ্ট শিডিউলে তারা কেন সেই গ্যাস লাইনগুলো চেক করতে পারবে না? যদি আমি টেকসইয়ের কথা বলি, যে আমাদের আপনি যেটা বললেন নিরাপদ সাপ্লাই লাইনটা তো আছে, সাস্টেনেবল সলিউশন করতে হবে, যে একটা নির্দিষ্ট রুটিন সেটা ঠিক করুক তারা অনেক এক্সপার্ট আছেন যে 6 মাস পর পর তারা প্রতিটা 6 মাসের মধ্যে একবার করে প্রতিটা গ্যাসের কানেকশন চেক করবেন। যদি এরকম হয় তাহলে কিন্তু যে বিপদগুলো হয়, কারণ একটা বিল্ডিং এ গ্যাসের লাইন দেওয়ার পর কিন্তু বিল্ডিং এর পরিবর্তন আসে, সো কোনো জায়গায় কোনো কিছু করতে যে গ্যাসের লাইনটা ভেঙে গেল কিনা, এটা যদি তারা নিয়মিত এইভাবে চেক করতেন তাহলে কিন্তু ধরা পড়তো যে কোনো কারণে বিল্ডিং এর ডিজাইন চেঞ্জ করা হলো কিনা। এইটা আমার একটা সাজেশন থাকবে। মানে খুবই আমার পছন্দ হয়েছে, মানে মিটার রিডার মানে খালি শুধু মিটার রিডার না, মিটার রিডার একজন টেকনিক্যাল পার্সন যিনি এটার লাইনটাও দেখতে পারবেন এবং পরে রিডিংটা যেটা নিয়েছেন যে কি পরিমাণ ব্যবহার করেছেন
সেটাও তিনি দিতে পারবেন। সুতরাং নাও পারেন, লিডারের সাথে আরেকজন আসলেন যিনি এটা পারবেন, এটা তো করাই যায়, তাই না? আমি যদি একদম আসলে অদক্ষ এখানে একেবারে লেখাপড়া জানেন না বা অষ্টম শ্রেণী পাস একজন লোককে দিয়ে আমি এইসব কাজ করিয়ে দিচ্ছি, সেটার কোনো সুযোগ নেই। এগুলো খুবই টেকনিক্যাল জায়গা এবং সেখানে অন্তত পলিটেকনিক যে ব্যাকগ্রাউন্ড সেখান থেকে অন্তত পড়াশোনা করা মানুষদেরকে এই সুযোগটা দেবার, অথবা থার্ড পার্টি একটা কোনো নিয়োগ করা যেতে পারে। অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু সচেতনতামূলক অনুষ্ঠান করতে চেয়েছিলাম, জানি না কতটুকু আমরা করতে পেরেছি। সময় সংক্ষিপ্ত একটা ব্যাপার তো আছেই, কম সময়ের মধ্যে যতটুকু করা যায়। নিশ্চয়ই আগামীতে আবারও দেখাবে এইসব বিষয় নিয়ে, আরো আমরা কথা শুনতে চাই আপনাদের। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান, ডক্টর ইয়াসির আরাফাত, আপনাদেরকে এটি নিউজের এই পাওয়ার টক অনুষ্ঠানে সময় দেবার জন্য। আগামী সপ্তাহে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। থাকুন এটি নিউজের সঙ্গে।